ছাবিও আমাকে চেপে ধরল। আমরা দুইজন হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসার জগতে, যে জগতে আমি আর ছাবিয়া ছাড়া কেউ নেই। মেতে উঠলাম সেই আদিম খেলায়। মধ্যরাতে ছাবিয়া শুয়ে আছি আমার নগ্ন বুকের উপর। একটু আগেই আমরা মেতে উঠেছিলাম সেই বহু পুরনো আদিম খেলায়। এখন আমরা দুজনে ক্লান্ত হয়ে নগ্ন অবস্থায় শুয়ে আছি, কিন্তু কারোর চোখে ঘুম নেই। ছাবিয়া কী ভাবছে আমি জানি না, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে। তাছাড়া আমার নিজেকে দোষী মনে হচ্ছে, কারণ আমি ছাবিয়ার অবচেতনার সুযোগ নিয়ে ছাবিয়ার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছি। ছাবিয়া অসুস্থ, তাই সে ঘরের মধ্যে কী করেছে তা সে জানে না, কিন্তু আমি তো সুস্থ। তাহলে আমি এই কাজ কীভাবে করতে পারলাম? আমার মনে কথা যেন ছাবিয়া পড়তে পারলো। তোমার কোনো দোষ নেই আলমগীর, আর আমি শেষেই ছিলাম। তোমার ঠোঁটের ছোঁয়ায় আমার জ্ঞান ফিরে আসে আর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। আর তুমি হয়তো জানো না, তোমার সাথে আমার মিলনের ফলে তোমার ভেতরের সব সত্তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি আমার মনের কথা কীভাবে বুঝতে পারলে? আর আমার ভিতরে সত্তা মানে কি? আমি কি মানুষ না? তাহলে তখন আমি কিভাবে সেই বিশালদেহী দানবকে হারালাম এত সহজে? আর তুমি বা আসলে কে? সব প্রশ্নের উত্তর আর চাই আমার। আমি এক নিঃশ্বাসে বললাম। ছাবিয়া বিছানায় বসে নিজের জামাকাপড় পরে নিল, আমিও নিজের জামাকাপড় পরে নিলাম। তারপর ছাবিয়া আমার দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে পড়া শুরু করলো। এই পৃথিবীকে সাধারণ মানুষ যেভাবে দেখে, আসলে পৃথিবী তেমন না। এই পৃথিবীর আকাশ, মাটি এবং পানিতে লুকিয়ে আছে কোটি কোটি রহস্য, যা সাধারণ মানুষের অজানা। তেমনি মাটির নিচে রয়েছে বড় বড় অনেক রাজ্য, যার মধ্যে দুটো রাজ্য সেরা, আর তা হলো ভ্যাম্পায়ার কিংডম এবং ওলফ কিংডম। আমি ভ্যাম্পায়ার কিংডমের প্রিন্সেস সাফিহা। আমি একজন ভ্যাম্পায়ার, আর আমাদের রাজ্যের সাথে ওলফ কিংডমের শত্রুতা প্রায় 1000 বছর ধরে। আর তুমি নিজেকে সাধারণ মানুষ মনে করবে না, কারণ তুমি ইচ্ছে করলে তোমার শক্তি ব্যবহার করে খুব সহজেই অনেক রাজ্যকে ধ্বংস করতে পারবে। তোমাকে প্রথম থেকেই সব খুলে বলি, তোমার দাদা ছিল জলপরী রাজ্যের রাজা, কিন্তু তার মধ্যে পিতা জলপরী রাজ্যের হলেও তার মাতা ছিল পরী লোকের, মানে অ্যাঞ্জেল কিংডমের। তাই তোমার দাদার ছিল দুটো সত্তা। তোমার দাদা একজন নেকড়ে ভ্যাম্পায়ার কন্যাকে বিয়ে করে, যার ফলে তোমার বাবার জন্ম। কিন্তু তোমার বাবা ইতিহাসকেও হার মানিয়ে ওফ কিংডমের থেকে শক্তিশালী কন্যাকে বিয়ে করে। সেই নেকড়ে কন্যা মানে তোমার মায়ের মধ্যে মানুষ সত্তাও উপস্থিত ছিল, কারণ তোমার নানা ছিল একজন মানুষ। সে যাই হোক, তোমাদের রাজ্যে এই বিয়েতে সম্মতি দিলেও নেকড়ের রাজ্য কখনো সম্মতি দেয়নি। ঘুরে ফিরে তোমার বাবার মধ্যে ভ্যাম্পায়ার সত্তা থাকায় নেকড়ের রাজ্য কখনো এই বিয়েকে মেনে নেয়নি। আমরা সবসময় শান্তির পথে চলে এসেছি, আমরা শান্তি বজায় রাখতে চাই, কিন্তু নেকড়েরা সবসময় যুদ্ধ বিগ্রহ করতে এক কথায় রাজি হয়ে পড়ে। যখন তোমার জন্ম হয় তখন তোমার পূর্বপুরুষের সব সত্তা তোমার ভেতরে চলে আসে, আর তখন আকাশবাণী হয় যে তুমি বড় হয়ে যদি তোমার শক্তির খারাপ ব্যবহার করো, তাহলে তোমার থেকে বড় শয়তান আর কেউ হবে না। কিন্তু যদি তুমি তোমার শক্তিকে ভালো কাজে ব্যবহার করো, তাহলে তুমি হবে দ্য প্রোটেক্টর অফ আর্থ। সেই ভবিষ্যৎবাণী শুনে নেকড়ে রাজ্যের রাজা নেক্রেসিয়াম ষড়যন্ত্র করে তোমাকে তাদের রাজ্যের সব থেকে বড় হাতিয়ার গড়ে তোলার। কিন্তু তুমি ছিলে ভ্যাম্পায়ার কিংডমে। তোমার বাবা মা জলপরী রাজ্য থেকে ভ্যাম্পায়ার কিংডমে ঘুরতে এসেছিল। তারা ওলফ কিংডমের সাথে চিরতরে সব সম্পর্ক মুছে ফেলে, কিন্তু নেক্রেসিয়াম নিকৃষ্ট পরিকল্পনার করে তোমার বাবা মাকে নিয়ন্ত্রণ করে নেকড়ে রাজ্যে। তারাও সব ভুলে গিয়ে ঘুরতে যায়, কিন্তু নেক্রেসিয়াস ধোঁকা দিয়ে তোমার বাবাকে হত্যা করে, আর তোমার মাকে মারতে গেলে সে আহত অবস্থায় তোমাকে নিয়ে পালিয়ে আসে পৃথিবীতে এসে একটা ভালো ফ্যামিলির বাড়ির সামনে তোমাকে রেখে ভ্যাম্পায়ার কিংডমে ফিরে যায়। সেখানে সব ঘটনা খুলে বলে, আর এটাও বলে যে তিনি তোমার সব শক্তি লক করে রেখেছে আর মানব সত্তাকে অনলক করে রেখেছে। তাই যতক্ষণ তোমার প্রকৃতি না চাইবে ততক্ষণ তোমার বাকি সত্তা বের হবে না। পরে তোমার মাও ভ্যাম্পায়ার কিংডমে নেকড়েদের আঘাতের ফলে মারা যায়। ভ্যাম্পায়ার রাজা মানে তোমার বাবা। হ্যারিস সবসময় তোমাকে নজরে রেখেছে।
আর ভাগ্যক্রমে তুমিও একটা ভালো পরিবার পেয়েছো। আমি বড় হতেই বাবা আমাকে তোমার কাছে পাঠায় তোমার শক্তির কথা তোমাকে বলতে। আর এই বিষয়ে নেকড়েরা জেনে যায়, ফলে আমার পিছু নিয়ে তারা তোমার খোঁজ পেয়ে যায়। তবে আমার জন্য তারা এত বছর তোমার কিছুই করতে পারেনি। আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। যেই দিন তুমি আমার সাথে ব্রেকআপ করলে সেই দিন আমি অতটা কষ্ট পাইনি যতটা পেয়েছি গতকাল। তবে আমি জানি তুমি তখন সব কথা অভিমান করে বলেছ। আমি তোমার মনের কথা বুঝতে পারি। আর এখন থেকে তুমিও যে কারো মনের কথা বুঝতে পারবে, আজকের পর থেকে তোমার সব সত্তাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন অ্যাঞ্জেল সত্তা, জলপরি সত্তা, ভ্যাম্পায়ার সত্তা, নেকড়ে সত্তা এবং মানুষ সত্তা। তুমি এত বছর মানুষ সত্তাই থাকায় তুমি সারা জীবন মানুষ রূপেই থাকবে। তবে তুমি অ্যাঞ্জেলদের মতো আকাশে উঠতে পারবে, তাদের শক্তি ব্যবহার করতে পারবে। ভ্যাম্পায়ারদের মতো শক্তি থাকবে তোমার, ইচ্ছে মতো তোমার তীক্ষ্ণ দাঁত ছুঁড়াও বের করতে পারবে। জলপরীদের মতো পানির নিচে শ্বাস নিতে পারবে আর পানির ক্ষমতাও ব্যবহার করতে পারবে। নেকড়েদের মতো হিংস্রও থাকবে, আবার তাদের মতো শারীরিক শক্তিও পাবে। তবে তুমি তোমার মানব সত্তার কারণে তোমার বাকি সত্তার রূপ নিতে পারবে না। আর তোমার মানব সত্তার কারণেই তুমি এতগুলো সত্তার অধিকারী হওয়ার পরেও তুমি এগুলোর ব্যবহার মানব কল্যাণে করবে, এটাই আমাদের বিশ্বাস। আমার আর কিছুই বলার নেই, বাকি কথা আমার বাবা হ্যারিস তোমাকে বলবে। সাবিয়া এক নিঃশ্বাসে সব কথা বলল। সাবিয়ার পুরো কথা শোনার পরেই আমি কী রিয়াকশন দেব তা আমি কনফিউজড। আমি এত শক্তির জন্য খুশি হব নাকি আমার বাবা মায়ের করুণ পরিণতি জেনে দুঃখ পাবো? তবে আমার একবার যখন পাওয়ার পেয়েছি, আমি আমার আসল বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি এখনই ভ্যাম্পায়ার রাজ্যে যেতে চাই, তোমার বাবার সাথে কথা বলতে চাই। আমার মুখে এই কথা শুনে ছাবি অনেক খুশি হয়। কিন্তু তোমার চাকরির কি হবে? আর তোমার পালিত বাবা মা আর ভাইয়ের কি হবে? সাবের প্রশ্নের উত্তরে বললাম, চাকরি ছেড়ে দিব, ভবিষ্যতে ভাইয়ের সাথে বিজনেসে সাহায্য করবো আপুকে। আর আমার এই পরিবারই আমার আসল পরিবার। এতদিন আমি যতটা ভালোবাসতাম এই পরিবারটাকে, এখনও ততটাই ভালোবাসি। সময় হলে তাদের আমার ব্যাপারে সব খুলে বলবো, নাও বলতে পারি, সেটা সময়ই বলে দিবে। এখন আমার টার্গেটই হলো আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। সাবিয়া বিড়বিড় করে কি যেন বলল, তারপর একটা পোর্টাল খুলে গেল। আমরা সেই পোর্টালের ভেতরে গেলাম। পোর্টালের পাশেই ভ্যাম্পার কিংডম। ভ্যাম্পার রাজ্য দেখে আমি অনেক অবাক হয়েছি, কারণ বাস্তবে আমরা ভাবি যে ভ্যাম্পারদের মতো তাদের রাজ্য অনেক ভয়ানক হবে, কিন্তু না, তাদের রাজ্যও কম সুন্দর না আমাদের পৃথিবীর থেকে। আশেপাশে অনেক ভ্যাম্পার যুবক যুবতী আছে। আমি সাবিয়ার পিছু পিছু হাঁটছি। সবাই সাবিয়াকে দেখে কুনিশ করছে, আর করবে নাই বা কেন? সাবিয়া হলো এই রাজ্যের প্রিন্সেস। আমরা ভ্যাম্পার প্যালেসের সামনে এসে পৌঁছালাম। প্যালেসের গেটে অনেক গার্ড আছে, কিন্তু তারা সাবিয়া আর আমাকে অনায়াসেই ঢুকতে দিল। আমরা ভ্যাম্পার কিং হ্যারিসের সামনে দাঁড়িয়ে আছি। হ্যারিস আমাকে দেখে এগিয়ে আসে। ওয়েলকাম আলমগীর, ওয়েলকাম। আজ আমি অনেক খুশি, কারণ তুমি শয়তান ওলফদের খপ্পরে পড়নি। বাবা, তুমি কি জানো আলমগীর ওলফ রাজ্যের সেনাপতিকে মেরে ফেলেছে? সাবের কথায় ভ্যাম্পার কিং হেসে বলল, হ্যাঁ, আমি সব জানি। আমি অনেক খুশি, কারণ আলমগীর তার সকল সত্তার সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু এখন ওর ওল্ড কিং শান্ত হয়ে বসে থাকবে না। সে এখন ভ্যাম্পার কিংডম অথবা পৃথিবীতে হামলা করবে। তার আগে আমি ওল্ড কিংডমকে শেষ করেই ফেলবো, আর আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। কিন্তু তার আগে তোমার সব সত্তার শক্তির উপর তোমার নিয়ন্ত্রণ আনতে হবে, নাহলে ওল্ড কিংকে হারাতে পারবে না। আর এজন্য চাই কঠোর ট্রেনিং। আজকে থেকে আমি তোমাকে ট্রেনিং দিব। আমি হ্যারিসের কথায় মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিলাম। সাবি আমাকে প্যালেসে আমার রুম দেখিয়ে দিল। যতদিন পর্যন্ত তোমার ট্রেনিং শেষ হবে না ততদিন পর্যন্ত তুমি এই রুমেই থাকবা। আর কোনো সমস্যা হলে আমাকে মনে করবা, তাতেই আমি এসে পড়বো। এর থেকে ভালো বুদ্ধি আমার কাছে আছে। তুমি আমার সাথে আমার রুমেই থেকে যাও, তাহলেই তো হয়ে যায়। যা দুষ্টু, আমি পাশের রুমেই থাকবো, তোমাকে টেনশন করার দরকার নেই। এখন রেস্ট নাও, একটু পর থেকেই তোমার ট্রেনিং শুরু হবে। সাবিয়া চলে গেল। আমি নিজের রুমে এসে বিছানায় বসলাম। আমার এখন বিশ্রাম নেওয়ার কোনো মন নেই। আমার মাথায় একটা কথাই ঘুরছে, আর সেটা হলো আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার মধ্যে কী কী শক্তি আছে। সাবিয়া বলেছিল আমার ভিতরে 5টি সত্তা আছে: মানুষ সত্তা, অ্যাঞ্জেল সত্তা, জলপরি সত্তা, ভ্যাম্পার সত্তা এবং অল্প সত্তা। মানুষ হিসেবে আমার ভিতরে কী শক্তি আছে আমি জানি। তাহলে অ্যাঞ্জেল সত্তা অনুযায়ী আমি আকাশে উঠতে পারবো,
কিন্তু আমার ডানা থাকবে না। এখন আমি রুমের ভিতর, তাই এখানে কিছুই করা যাবে না, ওপেন ফিল্ডে সব দেখা যাবে। একটু পর সাবিয়া এসে আমাকে একটা খোলা ময়দানে নিয়ে গেল। ময়দান বলতে কোনো যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই ধ্বংসের চিহ্ন। আমার সামনে দাঁড়িয়ে আছে ভ্যাম্পার কিং হ্যারিস, তার পিছনে দাঁড়িয়ে আছে সাবিয়া। কিং হ্যারিস তার দুই হাত দুই দিকে প্রসারিত করে একটা ফায়াল বল বানিয়ে আমার দিকে নিক্ষেপ করলো। আমি এক লাফ দিয়ে আমার জায়গা থেকে সরে গেলাম। ফায়ার বল শূন্যে মিলিয়ে গেল। আলমগীর, তোমাকে ডিফেন্স করতে হবে। আমার অ্যাটাক তুমি তোমার শক্তি দিয়ে আটকাবে। এতে আমরা তোমার শক্তি সম্পর্কে অবগত হব, আর তুমি জানবে তোমার শক্তি সম্পর্কে। এই বলে হ্যারিস তার চোখ দিয়ে লেজার অ্যাটাক করলো আমার উপর। আমি বুঝতে পারছি না কি করব, তাই আমার দুই হাত দিয়ে আমাকে ঢেকে নিলাম। ফলে একটা ম্যাজিক্যাল শিল্ড তৈরি হয়ে যায়, আর লেজার বিম সেই শিল্ড পার হতে পারে না। গুড জব, এখন তুমি আমার উপর হামলা করো। আমি চোখ বন্ধ করে আমার ভেতরের সত্যগুলোকে অনুভব করতে লাগলাম। তারপর দুই হাত সামনের দিকে এগিয়ে দিলাম। আমার হাতে সাদা এনার্জি বের হলো। সম্ভবত এটা অ্যাঞ্জেলদের শক্তি। সাদা এনার্জি কিং হ্যারিসের শরীরের সাথে মিলে গেল। প্রথমে সব কিছু ঠিকঠাক লাগলেও পরে কিং হ্যারিস হাঁটু গেড়ে বসে পড়ে। আমার শরীর দুর্বল হয়ে গেছে, এটা নিশ্চয়ই অ্যাঞ্জেল সত্তার শক্তি। এবার হ্যান্ড টু হ্যান্ড ফাইট করবো আমরা। কিং হ্যারিস সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে দৌড়ে এসে আমার নাক বরাবর ঘুষি দিল। ঘুষিটা অনেক জোরে লেগেছে আমার। নাক ধরে বসে পড়লাম আমি। ছাবে এগিয়ে আসতে চাইলে কিং হ্যারিস তাকে আসতে মানা করে। ব্যাস, এতটুকুই ছিল তোমার শক্তি। এই শক্তি নিয়ে তুমি কিভাবে তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ দেবে? কিং হ্যারিসের কথাগুলো যে কাটা গায়ে নুনে ছেঁড়ার মতো লাগলো। আমি উঠে দাঁড়াই। আমি হাত পোট করে শক্ত করলাম। আমার পুরো শরীর রাগে গরম হয়ে যাচ্ছে। হঠাৎ আমার হাতে আগুন ধরে যায়, কিন্তু এই আগুনে আমার হাত জ্বলার বদলে যেন শক্তি বাড়িয়ে দিচ্ছে আমার হাতের। আমি কিং হ্যারিসের পেট বরাবর ঘুষি দিলাম। সে দুই হাতে ঘুষি ব্লক করার চেষ্টা করলে সে বিফল হয়। ঘুষিটা তার বুক দিকে গিয়ে লাগে, আর সে দূরে উড়ে গিয়ে পড়ে। কিং হ্যারিস নড়াচড়া করতে পারছে না দেখি আমি সাবিয়ার দিকে এগিয়ে যাই। কিং হ্যারিসের কাছে যেতে সে উঠে দাঁড়ায় এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে আমি কয়েকটা ঘুষি খেলেও পরে তার ঘুষি ব্লক করলাম। তারপর কিছুটা পিছনে গিয়ে একটা ফ্লাইং কিক মারলাম কিং হ্যারিসের তলপেটে। কিং হ্যারিস পেট ধরে বসে পড়ল। আমি হার মেনেছি আলমগীর। আমার বিশ্বাস আছে তুমি হবে দ্য প্রোটেক্টর অফ আর্থ। তবে তোমাকে আগে তোমার সব সত্তার উপর আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাই আজকে থেকে আমাদের রাজ্যের সেরা যোদ্ধাদের সাথে তোমার কঠোর ট্রেনিং শুরু হবে। আগামী 1 মাস তোমার ট্রেনিং চলমান থাকবে। কিন্তু এই 1 মাস আমার বাবা মা আর ভাইয়া চিন্তা করবে আমাকে নিয়ে। তার চিন্তা তোমার করতে হবে না। আমি তোমার বাবা মাকে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছি তোমার অফিসের নামে। তারা জানবে যে তুমি 1 মাস অফিস ট্যুরে দেশের বাইরে থাকবা। আমি একটা মুচকি হাসি দিলাম। পরের দিন থেকে আমার কঠোর ট্রেনিং শুরু হলো। আমার ভিতরে যত ধরনের শক্তি আছে তা আস্তে আস্তে ব্যবহার করতে শিখে গেছি। ব্যাপার রাজ্যের সব বড় বড় যোদ্ধাদের সাথে আমার প্রতিদিন ট্রেনিং চলছে। আমাকে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল শেখানো হলো। তাছাড়া আমাকে কিছু গুপ্ত মন্ত্র আর জাদু শেখানো হলো, যা রাজাবাদে কেউ যায় না। সব ধরনের অস্ত্র চালানো শিখলাম আমি। তাছাড়া এখন আমি চোখ বন্ধ করে মনে মনে যে অস্ত্রের কথা ভাববো, আমার হাতে সেই অস্ত্র এসে যাবে। ট্রেনিং শেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামীকাল আমার সাথে ভ্যাম্পায়ার রাজ্যের 10 জন সেরা যোদ্ধাদের যুদ্ধ হবে, আর এই যুদ্ধের দর্শক হবে পুরো ভ্যাম্পায়ার রাজ্য। রাতে ডিনার করে সাবিয়া নিজের রুমের দিকে যাচ্ছে। তখন এক অদৃশ্য শক্তি সাবিয়াকে হ্যাঁচকা টান দিয়ে নিজের রুমে নিয়ে যায়। সাবিয়ার রুমটা চিনতে অসুবিধা হলো না। আলমগীর, আমাকে তোমার রুমে কেন নিয়ে আসলে? আগামীকাল আমার পরীক্ষা। আমি কতটুকু শিখতে পেরেছি তার পরীক্ষা দেব, কিন্তু তুমি আমাকে অল দ্য বেস্ট তো বলবে না? আমি সাবিয়াকে টেনে নিজের কাছে নিয়ে নিলাম। ওকে, অল দ্য বেস্ট। এখন তো যেতে দাও। আগামীকাল অনেক আয়োজন করতে হবে তোমার যুদ্ধ নিয়ে। না, এবারে যেতে দেবো না। আগে আমায় একটা কিস দিবে, তারপর যেতে দেব। আলমগীর, তুমি 3 দিন দুষ্টু হয়ে যাচ্ছ। আগে আমাকে দেখে সহ্য করতে পারতে না, আর এখন আমার সাথে লেপটে থাকো আঠার মতো। তোমার নেশা হয়ে গেছে আমার। এখন তোমাকে ছাড়া আর ভালো লাগে না। তোমাকে কবে যে আমার ভালোবাসায় ফেলেছি আমি নিজেও যাই না। আমার আর কিছুই চাই না, শুধু তোমাকে চাই। বিয়ে করবে আমায়? আরে পাগল, আমি তো তোমারই। তোমাকে ছাড়া আমিও যে বাঁচবো না। তুমি তোমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নাও, তারপর আমরা বিয়ে করে নেব। তারপর শুধু তুমি আর আমি, আর কিছুই চাই না। সাবিয়া কথাটা বলে আমাদের ঠোঁট জোড়ায় একত্র করে ফেলল। আমরা আবার হারিয়ে গেলাম
অনন্ত ভালোবাসার দুনিয়ায়, যে ভালোবাসার দুনিয়ার বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। পরের দিন সকালেই আমি এগিয়ে যাচ্ছি রাজ ময়দানের দিকে। রাজ ময়দানেই যুদ্ধের আয়োজন করা হয়েছে। ময়দানটা দেখে আমার আগেকালের রোমের গ্লাডিয়েটর ফ্লাইটের কথা মনে পড়ে গেল, কারণ সেই রকম সেট আপ এখানেও আছে। ভ্যাম্পার রাজ্যের সব প্রজারা দর্শকের বেশে বসে আছে আমার যৌথ দেখার জন্য। সাবিয়া এবং কিং হ্যারিস বিচারকদের আসনে বসে আছে। আমার সামনে দাঁড়িয়ে আছে ভ্যাম্পার রাজ্যের সেনাপতি ফরাদ। তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খাতনামা 9 জন শ্রেষ্ঠ ভ্যাম্পার যোদ্ধা। আলমগীর, তুমি নিশ্চয়ই জানো এই যুদ্ধে অংশগ্রহণ করার পর তুমি যতক্ষণ পরাজিত হবে না ততক্ষণ তুমি এই রণক্ষেত্রে পরিত্যাগ করতে পারবে না। আমার জানার দরকার নেই, আপনাদের মনে থাকলেই হবে। আমি অহংকারের সাথে কথাগুলো বললাম। এতে আমার সামনে থাকা আমার প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গেল। তারা সবাই আমার উপর একসাথে আক্রমণ করলো। আমি আমার জায়গা থেকে এক চুলও সরলাম না। আমি আমার 2 হাত সামনের দিকে নিলাম। তারপর চোখ বন্ধ করতেই আমার হাত দিয়ে বড় বড় এনার্জি বল বের হলো। এই এনার্জি বলের পাওয়ারের এতটাই যে এক একটা এনার্জি বল পুরো বিল্ডিং ধ্বংস করে দিতে পারবে। তবে এটা আমার শক্তির ছিঁড়ে ফোটা মাত্র। আমার নিক্ষেপ করায় এনার্জি বল কারো কারো গায়ে লাগলো, আবার কারো কারো গায়ে লাগেনি। যাদের গায়ে লেগেছে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। সেনাপতি ফরাদ পিছন থেকে বাকি 9 জনকে সামনে পাঠিয়ে দিল। সবাই সবার ভ্যাম্পায়ার অবতার রূপ নিয়েছে। আমার যেহেতু মানুষ রূপেই আছে, তাই আমি সেই রূপেই সামনে এগিয়ে যাই। আমি আমার অ্যাঞ্জেল সত্তার শক্তি দিয়ে একজনকে হোয়াইট এনার্জি দিয়ে হামলা করি। সে দুর্বল হয়ে লুটিয়ে পড়ে। আরেকজনের মুখে ঘুষি দিতে এসে ছিটকে গিয়ে পড়ে, কিন্তু আমার 2 হাত 2 জন ভ্যাম্পার ধরে ফেলে। আরেকজন আমার মুখে ঘুষি দেয়, আরেকজন বুকে ঘুষি দেয়। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি একটা চিৎকার দিলাম। আমার চিৎকার এতটাই জোরে ছিল যে সেখানে অবস্থিত সবাই সবার কান বন্ধ করে ফেলে। আর আবার হাত যারা ধরেছিল তারাও আমার হাত ছেড়ে দেয়। এই সুযোগে আমি সবার বুকের ডান পাশে একটা করে ঘুষি দেই। ভ্যাম্পারদের বুকের ডান পাশে তাদের দুর্বল জায়গা। দেখতে দেখতে সবাই লুটিয়ে পড়ে। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার পিঠে লাঠি দেয়, আর আমি ছিটকে গিয়ে পড়ি। আমি ঘুরে দেখি ভ্যাম্পার সেনাপতি আকাশে উঠছে। সে আবার উড়ে এসে আমাকে ফ্লাইং কিক দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তার পা ধরে ফেলি আর মাটিতে আছড়ে ফেলি। কিন্তু সে আবার দাঁড়িয়ে যায়, তারপর আকাশে উড়ে যায়। আমিও ডানা ছাড়া আকাশে উড়ে গেলাম। আমাকে এভাবে নিখুঁতভাবে উড়তে দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা আবার অবাক হয় তখন ভ্যাম্পার সেনাপতি আকাশ থেকে মাটিতে গিয়ে পড়ে। আমি মেঘ ভেদ করে নিচে চলে আসি। অবশ্যই সেনাপতিও হার মেনে নেয়। সবাই আমার ফ্লাইং স্কেল দেখে হাততালি দেওয়া শুরু করে। কিং হ্যারিস ঘোষণা দেয় যে আজকে আমি বিজয়ী হয়েছি। সাবি আমাকে সবার সামনে জড়িয়ে ধরে, কিন্তু আমাদের এই খুশির সময়টা বেদনাময় হয়ে পড়ে যখন জানতে পারি যে ওল্ফ কিং পৃথিবীতে হামলা করেছে। একজন ভ্যাম্পার এসে কিং হ্যারিসকে কানে কানে কী যেন বলল। তা শুনে কিং হ্যারিসের কপালের ভাঁজ পড়ে গেল। তার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। কি হয়েছে মহারাজ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আমার প্রশ্নের শুনে কিং হ্যারিস আমার দিকে তাকালো। আলমগীর, ওল্ফ কিং তার সৈন্য নিয়ে পৃথিবীতে হামলা করেছে একটু আগে। তুমি যে এলাকায় থাকো সে এলাকায় হামলা করেছে। তোমাকে না পেয়ে আবার ফিরে যায় তাদের রাজ্যে, কিন্তু আবার আগামীকাল পৃথিবীতে হামলা করবে তার পুরো দলবল নিয়ে। আমার চোখ লাল হয়ে গেল রাগের কারণে, কারণ ওল্ফ কিং আমার এলাকায় হামলা করেছে। সেখানে আমার অনেক প্রিয় মানুষ থাকে। তাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমাকে এখনই পৃথিবী থেকে দেখতে হবে যে আমার পরিবার আর আপনজনেরা ঠিক আছে কিনা। আমিও তোমার সাথে যাব আলমগীর। বাবা আমাদের অনুমতি দিন। কিং হ্যারিস মাথা নেড়ে সম্মত দিলেন। আমাদের সামনে একটা পোর্টের দরজা খুলে গেল, যার মাধ্যমে আমরা পৃথিবীতে চলে যাই। আমি আমার এলাকা থেকে প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ যেদিকে দেখাই সেদিকেই ধ্বংসস্তূপ। এখনও আগুন জ্বলছে চারদিকে, যা ফায়ার সার্ভিসের লোকজন নিভানোর চেষ্টা করছে। আমিও সাবিয়া আমার বাড়ির দিকে যাই। আমার বুক ধরপড় করছে, কারণ আমি জানি না আমার পরিবারের কী অবস্থা করছে ওল্ফ কিং। আমি আমাদের বাড়ির সামনে যেতেই অবাক হয়ে যাই, কারণ আমার বাড়িটা চেনাই যাচ্ছে না। সুন্দর দোতলা কারুকাজ করা বাড়িটার অর্ধেক অংশ ভাঙা, আর বাকি অর্ধেক অংশ ধসে পড়বে অবস্থা। চারদিকে তাকায় সেদিকেই একই অবস্থা। এমন সময় আমাকে একজন নাম ধরে ডাকলো। কণ্ঠ আমার অতি পরিচিত একজনের। আমি আর সাবিয়া পেছনে তাকিয়ে দেখি রাহুল দাঁড়িয়ে আছে আহত অবস্থায়। রাহুলের মাথা দিয়ে রক্ত পড়ছে। রাহুল কাঁদছে। আমাকে দেখেই রাহুল জড়িয়ে ধরে। দোস্ত, তুই এতদিন কোথায় ছিলি? এখানে অনেক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। সব কিছু ধ্বংস করে দিয়েছে কিছু নেকড়েদের মতো দেখতে মানবগুলো।
দোস্ত, আমি এসে গেছি, এবার সব কিছু ঠিক করে দেব। কিন্তু তার আগে বল, আম্মু আব্বু আর ভাইয়া কোথায়? রাহুল চুপ হয়ে গেল। আমার মনে ভয় বাসা বাঁধতে লাগলো। রাহুল, চুপ থাকবি না, বল তারা কোথায়? আমি রাহুলকে ধমকের স্বরে জিজ্ঞাসা করলাম। নেই তারা, তারা আর নেই, সবাই মারা গেছে। রাহুল কাঁদতে কাঁদতে আমার প্রশ্নের উত্তর দিল। আমি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। সাবি আমাকে সান্ত্বনা দিচ্ছে। নেই মানে কি রাহুল? তারা কিভাবে মারা গেছে? সাবিয়ার কথাই রাহুল সাবিয়ার দিকে তাকিয়ে উত্তর দেয়। সেই দানবগুলো সবার আগে আঙ্কেল আন্টির উপর হামলা করে, তাদের বাঁচাতে গিয়ে রাশেদভাবে মারা যায় তাদের হাতে। আমি কিছুই করতে পারলাম না, আমিও কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমার বাড়িটাও ভেঙে তছনছ করে ফেলেছে। আমি জোরে হুঙ্কার দেই। আমার হুঙ্কারে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি উঠে দাঁড়িয়ে সাবিকে ধরে বললাম, আমাকে এক্ষুনি ওল্ড কিংডমের কাছে যেতে হবে, ব্যবস্থা করো। কিন্তু আলমগীর, এখন সেখানে গেলে বিপদ হতে পারে। আমরা আমাদের পুরো ফোর্স নিয়ে অ্যাটাক করব। আমার হাতে সময় নেই, তুমি ব্যবস্থা না করলে আমি নিজেই চলে যাব। আমি আমার দুই পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো ওল্ড কিংয়ের কাছ থেকে। ওল্ড কিংয়ের রক্ত পান করেই আমার ভিতরে আগুনের প্রতিশোধ নিবে। আমি এই কথা বলেই মাটিতে একটা ঘুষি মারলাম। মাটি ফাঁক হয়ে যায়। আমি লাফ দিয়ে ভূগর্ভে চলে যাই। সাবিয়া সেখানে এক মুহূর্ত না থেকে ভ্যাম্পায়ার রাজ্যে চলে যায় তার বাবাকে খবর দিতে। রাহুল সেখানে একা একা দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারলো না আমরা কি কথা বললাম এতক্ষণ। কিন্তু তার কিছু বোঝা না বোঝাই আমার কিছুই যায় আসে না। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড কিংডমের বাইরে। সাবিয়া আমাকে বলেছিল ভ্যাম্পায়ার কিংডমের সামনে ওল্ড কিংডমের অবস্থান। ওল্ড কিংডমের সদর দরজার পাহারা দিচ্ছে কতগুলো নেকড়ে দানব। আমি একটা হুঙ্কার দিলাম। আমার হুঙ্কারে এতই শক্তি ছিল যে সদর দরজা ভেঙে যায়, আর সেই পাহারাদারও ভয় পেয়ে চলে যায় সেখান থেকে। আমি ভিতরে যাচ্ছি। আমি আমার হাতে একটা ভ্যাম্পার শোর্ডের কথা ভাবতেই আমার হাতে এসে পড়ে ভ্যাম্পার রাজ্যের সবথেকে শক্তিশালী হাতিয়ার, দ্য ভ্যাম্পার শোর্ড। আমার রাস্তায় যারা আসছিল আমাকে আটকাতে, আমি তাদের দুই টুকরো করে ফেলেছি আমার হাতে থাকা তলোয়ার দিয়ে। আমি একটা পাহাড়ে উঠে দেখি আমার জন্য অপেক্ষা করছে অসংখ্য নেকড়ে দানব। আমি আকাশে উড়ে যাই, তারপর চোখ বন্ধ করে নিজের অ্যাঞ্জেল সত্তাকে জাগ্রত করে অ্যাঞ্জেলদের সবথেকে শক্তিশালী অস্ত্র আকাশ বিদ্যুৎ সরবরাহ করি। আকাশ থেকে সারিবদ্ধভাবে বিদ্যুৎ পড়তে থাকে নেকড়েদের উপর। যেই জায়গায় বিদ্যুৎ পড়ে যায় সেই জায়গায় ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতে দেখতে পুরো ওল্ড কিংডমের ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আমার মনে আজ কোনো মায়া নেই। আমার মনে এখন শুধু একটাই কথা চলছে, যে যাদের কারণে আমার পরিবার মারা গেছে তাদের সবাইকে মেরে ফেলা। আর সব থেকে বড় কথা হলো এরা সবাই শয়তানের পূজা করে। আমি মাটিতে নেমে আসলাম। হঠাৎ কোথা থেকে একটা নেকড়ে দানব তেড়ে আসে আমার দিকে। আমি লাফ দিয়ে সরে যাই অন্য জায়গায়। আবার তেড়ে আসে আমার দিকে। এবার পালিয়ে না গিয়ে আমিও বাতাসের বেগে গিয়ে নেকড়ে দানবকে ঘুষি মারি। সে ছিটকে গিয়ে একটা পাহাড়ের সাথে ধাক্কা খায়। নেকড়ে দানব নিজের মানবরূপ ধারণ করলো। আর গায়ের রাজপোশাক দেখেই বুঝে গেছি এই হলো নেকড়ে দানবের রাজা নেক্রেসিয়াস। তুই আসলে সেই নেক্রেসিয়াস যে আমার জন্মের পর আমার বাবা মাকে মেরেছিস, আর এখন আমার বাবা মা আর ভাইকে মেরেছিস? আমার কথার উত্তরে সে কিছু বলতে চেয়েছিল, তার আগেই কথা থেকে একটা তীর এসে গিয়ে তার বুকে লাগে। বুক থেকে সবুজ রক্ত বের হতে থাকে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি সেখানে অজস্র ভ্যাম্পার সৈন্য সহ ভ্যাম্পার কিং হ্যারিস এবং সাবিয়া উঠছে। আমি তাদের দিকে নজর সরিয়ে ওল্ড কিংয়ের কাছে গিয়ে তাকে দুই হাত দিয়ে শূন্যে ছুঁড়ে ফেলি। আমিও উড়ে গিয়ে তার বুকে ঘুষি মারি। সে মাটি ভেদ করে চলে যায় অনন্ত গভীরে। আমিও চলে যাই অনন্ত গভীরে। সেখানে গিয়ে ওল্ড কিংকে নিয়ে আবার উঠে আসি। ওল্ড কিং রক্তাক্ত অবস্থায় আমার হাতে ঝুলে রয়েছে। সব ভ্যাম্পার নিচে নামলো। একে শেষ করে দাও আলমগীর, এর কারণে আজ তোমার পরিবার তোমার থেকে দূরে। আমিও ওল্ড কিং এর দিকে তাকালাম। সে আমায় কিছু বলতে চাইছে, কিন্তু তার শরীরে একচুলো শক্তি নেই কথা বলার। আমি নিজের চোখ বন্ধ করি, তারপর ভাবতে থাকি এই পর্যন্ত কী কী হয়েছে। আমি আগের ঘটনা মনে করতেই আমার শরীর লেগে আগুন ধরে যায়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওল্ড কিং। ওল্ড কিংকে মারার পর আমি হাঁটু গেড়ে বসে পড়ি। আমার চোখ থেকে অজস্র অশ্রুর পড়ে পড়ছে। সাবি এগিয়ে এসে আমাকে ধরে ওঠায়। আমি সাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। সাবি আমাকে সান্ত্বনা দিতে থাকে। আজ আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি, এর থেকে বড় কোনো কথা নেই। তবুও কেন জানি আমার মন বলছে আমার তো নির্দয় হওয়া ঠিক হয়নি, কারণ আমার নিষ্ঠতার পরে আজ এত নির্দোষ নেকড়ে দানব মারা গেছে। পুরো একটা রাজ্যের ধ্বংস হয়ে গেছে। আমরা ফিরে গেলাম ভ্যাম্পায়ার রাজ্যে। আমি আর পৃথিবীতে ফিরে যাইনি, কারণ সেখানে গেলে আমার আপনজনদের মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দেবে না।
কিছুদিন পর আমাদের বিয়ে হয়ে গেল ধুমধামভাবে। আজ আমাদের বাসর রাত। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি, আর চাঁদের আলো চারদিকে ছড়াচ্ছে। এমন সময় ছাবি আমাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। আমি পেছনে ঘুরে ছাবির কপালে আমার ভালোবাসার পরশ রেখে দেই। ছাবিয়া আর আমি একসাথে চাঁদের আলো অনুভব করছি। আজ আমাদের কারো মুখ থেকে কথা বেরোচ্ছে না, কারণ এতদিন আমাদের উপর যা ধকল গেছে তাই জন্য কথা বলতে ইচ্ছে করছে না। এখন আমি শুধু শান্তিতে থাকতে চাই। আমি ছাবিয়ার হাত ধরে উড়াল দিলাম আকাশে। পৃথিবীর সীমানা পার করে চাঁদে গিয়ে দাঁড়ালাম আমরা। অক্সিজেনের অভাবে আমাদের কিছুই হচ্ছে না, কারণ আমাদের এখন অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা আগেই প্ল্যান করেছিলাম আমরা আমাদের বাসরা চাঁদের জ্যোৎস্নাই না, বরং চাঁদে গিয়ে করব। চন্দ্রবাসীও আমাদের স্বাগতম জানালো ফুলমালা দিয়ে। চাঁদেও যে প্রাণের অস্তিত্ব আছে তা এখনও পৃথিবীর বৈজ্ঞানিকরা জানতে পারেনি। আমরা বসে আছি লাইটিং ঘরে, যেখানে শুধু আলো আর আলো। আমি ছাবিয়ার হাত জোরে নিজের হাত জোড়াই আবদ্ধ করে নিজেদের ঠোঁট জোড়া একত্রিত করে ফেললাম। তারপর ডুবে গেলাম সেই অতি পরিচিত ভালোবাসার পানিতে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে প্রথম দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।